এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে দিনটা হইতেছে বৃহস্পতিবার, আর এখন সময় হইতেছে সকাল ওই 8:30 কি 8:45 মতো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা সকালের এই যে ব্রেকফাস্টটা দিয়ে শুরু করলাম। অনেকটা বেলা হয়ে গেছে গা। তো এই যে বরমশাইয়ের ঘুম থেকে উঠতে গেছে গা, তো ওর লেগে সকালে ব্রেকফাস্টটা রেডি করতেছি। যেই দিন ও একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যায় গা, ওই দিন কিন্তু সকালবেলা দুজনে একসঙ্গেই ব্রেকফাস্টটা করি। আর যেই দিন ধরো ওই মর্নিং ডিউটি থাকে না বা দুপুরে ডিউটি থাকে, ওই দিনকে তো ও অনেকটা লেট করেই ঘুম থেকে ওঠে। আর ছুটির দিনে তো ওই 10টা-11টার সময় ঘুম থেকে ওঠে। তো বেশি একটা আমিও ডাকাডাকি করি না, যেহেতু ছুটির দিন বা দুপুরে ডিউটি থাকলে ওই 11টার সময় ঘুম থেকে উঠলেও হয়ে যায় গা। তো যাই হোক, এইদিকে বরের সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। তারপর এই যে আমার লাগেও ব্রেকফাস্টটা নিলাম। যবে থেকে নতুন বছরটা শুরু হয়েছে, আমি কিন্তু একদম মাথার মধ্যে গাইত্যা নিছি বা একটা কাগজের মধ্যে লিখাও রাখছি যে এখন থেকে প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্ট করুম, টাইম টু টাইম খাওয়া দাওয়া করবো, নিজের খেয়াল রাখবো, যত্ন করবো। 2024টা অনেকটা খারাপ আছিল, কারণ কেড়ে কত ওইখানে না নিজের খেয়াল রাখতাম না। সকালবেলা এক্সারসাইজ করতাম না, তার সাথে কি করতো ব্রেকফাস্ট লাঞ্চ কোনোটাই কিন্তু টাইম টু টাইম করতাম না। তার সাথে তো স্কিন কেয়ার অনেক দূরের কথা, ওই নিজের লেগে একদম সময় মেনটেন করতাম না। কিন্তু এইবারে এইটা আমি ডিসাইড করে নিয়েছি। তার সাথে কিন্তু একদম লেখাও রাখছি যে এইবার সব কিছু মেনটেন করবো প্রপারভাবে। তো সকালটা শুরু হয় ওই যে এক্সারসাইজ দিয়ে, তার সাথে একটু ইয়োগা করি। তারপর সকালবেলা এক গ্লাস কুসুম গরম জল দিয়ে সেরে কিন্তু সকালটা শুরু করি। তারপর সংসারে যে কাজগুলি আছে এইগুলি আস্তে ধীরে করা স্টার্ট করি আর কি। আর গত 2-1 দিন ধরে এই রুটিনটা ফলো করার পরে না নিজেরা অনেকটা ফ্রেশ ফিল হয়, জানো তো। আর অনেকটা অ্যাক্টিভও মনে হয়। এই তো বেশ অনেক দিন হয়ে গেছে, শরীরটা অনেকটা খারাপ। আর এত এত ঠান্ডা, জানো তো, এই ঠান্ডায় না শরীরটা একদম জমা গেছে গা। নাড়াচাড়া করতে পারতেছি না, কাজকর্ম করতে বেশ আলস্য লাগতেছে। কিন্তু সকালবেলা যদি একটু মেডিটেশন, তার সাথে একটু এক্সারসাইজ করি আর এক গ্লাস কুসুম গরম জল দিয়ে যদি শুরু করি, সারাদিন দেখি বেশ একটা ফ্রেশ ফিল হয়, জানো তো। তো যাক, দেখা যাক কত দূর কী করি। আর এই সংসারের পিছে ছুটতে ছুটতে না নিজের লেগে যে টাইমটা মেনটেন করা, এইটা বড় চাপের হয়ে যায়, জানো তো। কিন্তু কী করতো, ওই যে নিজের যদি একটু যত্ন নেয়, তাইলে দেখবো একটা সময়ের পর গিয়ে সেটা আমরা সবাই অসুস্থ হয়ে যায়গা। কারণ আমরা নিজের যত্ন নিই না, সংসারের যত্ন নিই। কিন্তু সংসারটা তো চলে আমাদের উপর দিয়েই, তাই না? তো আগে নিজের যত্নটা নেওয়া খুবই দরকার। কারণ নিজের যত্ন নেওয়ার কথা দেখবো কেউই কইতো না যে একটু বউ একটু রেস্ট করো, একটু খাইয়ালো তারপরে কাজ করো, এইটুকুনি কথা কোয়ার লাগে কেউ নাই। কাজ করার তাই দেওয়ার লেগে দেখবো সবাই আছে। যেমন ওই যে আমার বর সকাল সকাল কইতেছে আজকে এইটা রান্না করবা, ওইটা রান্না করবা, এইভাবে করবা, ওইভাবে করবা। কিন্তু এই যে আমি সকালবেলা কি খাইলাম না খাইলাম একবারও জিজ্ঞেস করলো না। তো নিজের যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু নিজেরই থাকে। আর আমরা গৃহিণীরা সকালবেলা কি খাইলাম না খাইলাম, নিজের যত্ন কতটা নিলাম, নিজেরা কতটা সময় দিলাম, এইটা কিন্তু আমরা একদমই লক্ষ্য রাখি না। কিন্তু পরিবারের মানুষগুলি, সংসারের মানুষগুলি, বর, বাচ্চা কাচ্চা, শ্বশুর শাশুড়ি বা ওই যে ঘরে যেই যে মানুষগুলি থাকে, তাদের লেগে কিন্তু আমরা প্রপার টাইম মেনটেন করি আর কি। তারার খাওয়া দাওয়া একদম প্রপার হইতে লাগবে। সকালের ব্রেকফাস্ট থেকে রাত্রের ডিনার অবধি সবটা কিন্তু একদম টাইম টু টাইম একদম ভালোভাবে করতে লাগবো। তো নিজের যত্ন নেওয়াও খুব দরকার। আর আমার তো সাইনাসের প্রবলেম আছে, তার সাথে ওই যে আস্থামার প্রবলেম আছে। তো আমার একটু বেশি ঠান্ডা লেগে গেলে কেন আমি আর শ্বাস নিতে পারি না, অনেক কষ্ট হয়। তখন মনে হয় যেমন এখন শ্বাস বন্ধ হয়ে সেটা আমি মারা যাবো, এত কষ্ট হয়, জানো তো। আর ইদানিং এত এত ঠান্ডা পড়ছে, আমি অনেকটা কেয়ারফুলভাবেই চলাফেরা করতে আছি। তার সাথে তো ওই যে মাইগ্রেনের ব্যথা, এত ঠান্ডায় না মাইগ্রেনের ব্যথাটা অনেক বাইরে গেছে গা। তো যাই হোক, সকালবেলা অনেক অনেক গল্প করে লাইছি, অনেক কিছু করে লাইছি। কি জানো তো, তোমরাই আমার সেই বন্ধু বা সেই পরিবারের মানুষগুলি যাদের সাথে আমি মন খুলে কথা কইতে পারি। তোমরা আমার কথাগুলি শুনো, সেই কথাগুলির উত্তর দাও। কিন্তু যেইখানে আমি সেই কথাগুলি কইতে পারুম, তারা না সবসময় আমাদের উল্টা জবাব দেয় বা উল্টাভাবে কথাগুলি শোনায়। আমার কথাগুলি শুনে সেই কথাগুলি নিয়ে সেটা সমালোচনা করে, আরও 5টা কথা শোনায় দেয়। তারা বুঝতেই চায় না আমি আদৌ কী কইতে চাইতেছি। তো তোমাদের আমি নিজের পরিবারের মানুষ, বন্ধু মনে করি, কাছের মানুষ মনে করে সমস্ত কথাগুলি শেয়ার করি। তো এই কারণে হয়তো আমি অনেক সময় অনেক কথা কইলে তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, আবার ভালো লাগতেও পারে।
আমি যখন তোমাদের সাথে মন খুইলে সেটা কথা কই তখন আমার অনেক ভালো লাগে গো। এই কারণে তোমাদের সাথে অনেক, অনেক কিছু শেয়ার করি। তো যাই হোক অনেক বগর, বগর করলাম আর এইদিকে দেখো কথা কইতে, কইতে অনেক দূর আইয়া পড়ছি। কি কাজকর্ম করলাম না করলাম এইগুলি আর কোয়া হইছে না। সকালবেলা ব্রেকফাস্ট কইরা আগে রান্নাঘরের কাজগুলি সাইরা নিয়েছি। যেমন যা রান্না-বান্না করবো সমস্তটাই কাইট্টা-বাইট্টা রেডি কইরা নিছি। তো রান্না কি করবো এটা নিয়ে আর সকালবেলা তো চিন্তা নাই। যেহেতু মাছ আছে, মাছই রান্না করবো ফুলকপি, আলু দিয়া। তার সাথে একটু লাই শাক করবো, ডাল করবো। তো যেই দিন এই যে কি রান্না করবো এটা আগের থেকেই জানা থাকে তাইলে দেখো না সকালটা অনেকটা ইজি মনে হয়, অনেকটা প্রেশার কইমা জাগা, বেশি একটা চাপ নিতে লাগে না। কারণ রান্না বান্না কি করবো এই চিন্তা করতে করতেই না আমার অনেকটা বেলা হয়ে জাগা। ওই যে বরেরা জিজ্ঞেস করতে লাগে যে আজকে কি দিয়ে খাইবো, কি রান্না করবো। তো ওর কাছ থেকে সবসময় প্রপার আনসার পাই না। রান্না করার পরে যখন খাইতে বই তখন জিজ্ঞেস করে যে এইটা কি লিগা করছো না, ওইটা কি লিগা করছো না। তখন খুব রাগ হয় ওর উপরে জানো তো, যে আগে কি লিগা কইছো না যখন আমি জিজ্ঞেস করছি। তো এই কারণে সবসময় রান্না করার আগে ওরা একবার জিজ্ঞেস করি নাই যে তোমার কি ভালো লাগতেছে, আজকে কি দিয়া খাইবা। আজকে সেই প্রেশারটা নাই, মাছ আছে মাছই রান্না করবো। তো রান্না করার লেগে যা যা লাগবে সব প্রিপারেশনটা কইরা রাইখা তারপরে কিন্তু এই যে এবার ঘরের কাজগুলি শুরু করছি। তো অনেক দিন তো এই যে আগে ঘর দুয়ারটা গুছাই নিয়ে পরিষ্কার কইরা সারি তারপর কিন্তু রান্নাটা শুরু করি। যেহেতু আজকে ওই যে ব্রেকফাস্টটা করলাম তো ভাবলাম আগে রান্নাঘরের কাজটা সাইরা নেই। তার সাথে ওই যে বেডরুমের যে খেতা কম্বল বালিশ কুল বালিশ এগুলি আছে, এগুলি একটু রোদ্রে দিলাম। আজকে এত সুন্দর রৌদ্র উঠছে জানো তো, কয়েকদিন ধরেই রৌদ্র উঠে কিন্তু কি কৌতো রৌদ্রে বেশি একটা তেজ নাই। তো এই কারণে খেতা কম্বলগুলি আর দেই না। তো আজকে যেহেতু এত সুন্দর রৌদ্র উঠছে আর রৌদ্রেরও বেশ ভালো তেজ আছে, তো এখানে ঘরের খেতা কম্বলগুলি একটু রৌদ্রে দিলাম। আর শীতের দিনে দেখো এই খেতা কম্বলগুলি রৌদ্রে দিলে না গায়ে দিতে বেশ ভালো লাগে, এত ঠান্ডা। আর এই গরম গরম খেতা কম্বলটি বেশ ভালোই লাগে, ঘুমটা বেশ ভালো চাপে জানো তো। এইদিকে তো আর ঘরদোর গুছাইবার সেইরকম কিছু নাই। খেতা কম্বলগুলি রোদ্রে দিয়েছি আর ওই যে বালিশগুলি রোদ্রে দিবার আগে কিন্তু কাভারগুলি খুলে রেখে দিছি। এমনি দিলে না ওই বালিশের কাভারগুলি কিন্তু নষ্ট হয়ে যাগা, রংটা একদম জ্বল্লা জায়গা। রোদ্রে দিবার আগে কিন্তু সবসময় আমি কুল বালিশের হোক বা বালিশের কাভারগুলি খুলে তারপরেই রোদ্রে দিই। আর টিনটার উপর রোদ্রে দিলে না একটু সময়েই কিন্তু বালিশগুলি অনেকটা ফুইল্লা যায় আর অনেকটা গরমও হয়। তো এইদিকে এই যে ঘর-দোরটা ভালো করে গুছাইয়ে নিয়েছি, বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। আর ওইদিকে বর দেখতেই পেলে সামনের ঘরে শুয়ে শুয়ে টিভি দেখতেছে, মানে খেলা দেখতেছে আর মোবাইল ঘাঁটতেছে। তো এইদিকে এই যে টুকটুক করে আমার যে কাজগুলি থাকে সকালবেলা এগুলি সাইরা নিতেছি। অন্যদিন তো ওই যে ডাইরেক্ট জলটাই দিয়া দিই। আজকে যেহেতু রান্নার প্রিপারেশনটা আগেই কইরা নিছি, তো ওই যে চাল দেওয়ার ডাল দেওয়ার জলটা তো রাইখা দিছিলাম দেখতেই পাইলা। তো এই চাল দেওয়ার ডাল দেওয়ার জলটাই সমস্ত গাছে ভালো কইরা দিয়া দিছি। এবার এই যে গাছের গুঁড়িগুলি একটু পরিষ্কার কইরা দিতেছি। মানি প্ল্যান্টের যে পাতাগুলি একটু হলুদ হলুদ হয়ে গেছে গা, আর অনেক লতগুলি দেখতেছি অনেক লম্বা হয়ে গেছে, এইগুলি মাথায় লাগে জানো তো। তো এই কারণে এগুলি একটু কাইটটা দিতেছি। এইদিকে গাছগুলি পরিষ্কার কইরা পড়ছি। এই যে সামনে তুলসী গাছের যে এই যে ফুলগুলি আছে এগুলি একটু কাইট্টা দিছি। আমার শ্বশুর যখন আমাদের এখানে আসিল তখন কইতাছিল এইগুলি থাকলে নাকি গাছটা তাড়াতাড়ি মইরা জাগা, মানে তুলসী গাছটা নষ্ট হয়ে জাগা। তো এইগুলি যদি একটু কাইট্টা দেয় তাহলে তুলসী গাছটা নষ্ট হইতো না বা ওই যে ঝইরা যাইতো গা না। তো ওই যে শ্বশুরমশাইয়ের কথা অনুযায়ী তুলসী গাছের ফুলগুলি কাইট্টা দিছি। এখন জানি না কত দূর ভালো বা কত দূর ঠিক। অনেক সময় মোবাইলে এটাও আয় যে এই ফুলগুলি যদি আমরা গড়ে রাইখা দিই লাল কাপড়ে মুড়াইয়ের সাইডা, তাইলে বলে সংসারে অনেক আর্থিক উন্নতি হয়, সংসারে পজিটিভিটি বজায় থাকে বা সংসারে সুখ শান্তি থাকে। তো কইতে তো অনেক কিছুই কয় মানুষে বা অনেক কিছুই শুনতে পাওয়া যায়, ওখানে কত দূর কতটা ঠিক ভুল এইটা আমি জানি না। তো যেইটা আমার কাছে মনে হয় ঠিক বা এটা করলে আমার সংসারে উন্নতি হইতে পারে, সুখ শান্তি বজায় থাকতে পারে, ওইটা কিন্তু আমি নিশ্চয়ই করি। এদিকে তুলসী গাছের ফুলগুলি ওই যে তুলসী গাছের নিচে দিয়ে দিলাম। কয়েকটা যদি চারা হয় পূজা দিবার সময় না ওই তুলসী পাতা ছাড়াই আমার পূজা দিতে লাগে। দু একটা যদি নতুন চারা হয় তাহলে এখান থেকে নিয়ে আমি পূজা দিতে পারবো। তো এদিকে ঘরের সামনের জায়গাটাও ঝাড় দিয়ে দিলাম, সকালবেলা আর ঝাড় দিতে পারছি না। তো এদিকে সমস্ত কাজকর্ম সাইডে এবারে যে ঝাড় দিয়ে দিছি। তো এখন একটু জলটা ধুয়ে দিছি। তার আগে ওই যে যে শেলফগুলি আছে ওয়ালের যে থাইরাগুলি আছে এইগুলি একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। এই প্রতিদিনই তো গাছে জল দিই, এই জায়গাটার পরিষ্কার করা হয় না। তো ওই যে জলটা পড়তে পড়তে দেখলাম এখানে শ্যাওলা পইড়া গেছে গা। তো ওই জায়গাটা দেখতেও বাজে লাগতেছে, কাকিমা দেখলেও আবার রাগ করবো, কইবো ওই যে গাছগুলি আর রাইখো না তুমি এইখানে, আরও অনেক কথা। তো এই কারণে এই জায়গাটা একটু হাত দিয়ে ভালো করে পরিষ্কার কইরা দিছি, একটু দইয়া দিলাম। এখন দেখি ওই যে জল দিয়ে আসে একটু ঘষা দিতে না দিতে কিন্তু সমস্ত শ্যাওলাটা উইঠা গেছে গা।
জল দেওয়ার পরে এই যে ব্যালকনিটা একদম চুপা চুপা হয়ে গেছে, তো ব্যালকনিটা একটু মুছা দিছি। প্রত্যেকটা টব সরাইয়া টবের নিচগুলিও পরিষ্কার করে দিছি। টবের নিচেই দেখবো সবচেয়ে বেশি মাটিটা জইমা থাকে, দিয়েই মুছলাম। এই যে এটা দিয়ে মুছলে না এগুলি ভালো পরিষ্কার হয় না, তো এখানে হাত দিয়েই পরিষ্কার কইরা দিছি। তো এবার চলো এই যে ঘরটা ভালো করে পরিষ্কার কইরা নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘরটা চেঞ্জ কইরা তারপর ঠাকুর সেবাটা দিমো। তো এইদিকে সকালে সমস্ত কাজকর্ম সারলাম। এইবার এই যে ঘরটা মুছা নিতে আসি, তারপর রান্না বান্না কইরা স্নান করে ঠাকুর সেবা দিমো। তো যাই হোক বন্ধুরা, এই কাজগুলি করতে করতে চলো একটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিই। বেশ কয়েকদিন আগে দিদিভাইটা কমেন্ট করছিল। প্রত্যেক দিনই ভাবি যে আজকের ব্লগে এই দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাইটা দিব, কিন্তু দিদিভাই অনেক বড় একটা কমেন্ট করছে, তো এই কারণে আর দেওয়া হইতেছিল না। তো ভাবলাম আজকের এই ব্লগে কমেন্টের রিপ্লাইটা দিই। তো দিদিভাইয়ের চ্যানেলের নাম হইতেছে সংসার বৃন্দাবন। তো দিদিভাই কমেন্ট করছে, আমার হাজব্যান্ড 5 ভাই এক বাড়ির মধ্যেই থাকি, এই কারণে নিজের মতো করে বাঁচতে পারি না, যার এদিকে সেটা বাসমু সেই মানুষটাই মা বাবারে ভয় পা, দাদাদের ভয় পা। তো এই কারণে মনের কথাগুলি কোয়ার মতো কেউ নাই। আমি ভিডিও করার সময় কেউ আয় না, সবাই আড়ালে আড়ালে থাকে, মনের কথা কোয়ার মতো কেউ নাই। আর দুই একটা লাইন লেখছে যে দিদিভাই, যেটা দিকে আমার অনেকটাই খারাপ লাগছে, যে হাজব্যান্ডের কাছে সবচেয়ে বড় অপরাধ করছি, মেয়ের সন্তান জন্ম দিয়ে আমার মেয়েরে কুলে নেয় না, ছুঁয়াও দেখে না। যখন দিদিভাইয়ের মেয়ে দিদিভাইরে প্রশ্ন করছে যে আমার বাবা কেলিকে আমার কুলে নেয় না, অন্যরের বাবা তো অন্যরের কুলে নেয়, তখন দিদিভাই মেয়ের রিপ্লাই দিয়েছে কি জানো তো, যখন বড় হইবি তখন বুঝতে পারবি, কারণ দিদিভাইয়ের কাছে কোনো উত্তরই আসিল না মেয়েরে দেওয়ার মতো। তো এই কথাটা শোনার পরে না আমার এত এত খারাপ লাগছিল যে আমি কি কম, আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে এখনের যুগেও এইরকম মানুষ আছে যে ছেলে মেয়ের মধ্যে তফাৎ করে, মেয়ের সন্তান জন্ম হয়েছে দিকা মেয়ের সন্তানটা কুলট লয় না বা আদর করে না। ব্যাপারটা কি জানো তো বন্ধুরা, যে মানুষগুলি এরকম চিন্তা ভাবনা রাখে তাদের কিন্তু ছোটোবেলার থেকে সেই রকমভাবে তাদের বড় বুঝাইয়া পড়াইয়া বড় করা হয় যে মেয়ে সন্তান ভালো না, ছেলে সন্তান ভালো, তারা হলো বংশের প্রদীপ। কিন্তু এই মানুষগুলি ভুল্লা জায়গা, তাদের গড়েও কিন্তু মেয়ে আছে, তাদের বোন আছে, মা আছে, আরও নানান মানুষ আছে, তাদের কেউ না কেউ হয় যারা মেয়ে, কিন্তু ওই মানুষগুলি তাদের কাছে দেখবে অনেক প্রায়োরিটি থাকে। কিন্তু যখন নিজের কথা আয়ে, নিজের স্ত্রীর কথা আয়ে, তখন তারা ভুল্লা জায়গা যে তারাও মেয়ে, তার মা তার বোনের মতো। একটা বাচ্চা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে যতটা না রেসপন্সিবল বাবা থাকে, ততটা কিন্তু মাই থাকে। শুধু মারই দোষ থাকে না যে বাচ্চা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে, সেটা মেয়ে হোক বা ছেলে, এটা কিন্তু বাবার উপর নির্ভর করে। এইটুকুনি কথা তারা বুঝতে রাজি না বা তারা বুঝতে চায় না। এই কথাগুলি কিন্তু তাদের কোনোদিনও তুমি বুঝাইতে পারতা না, হাজার এক্সপ্লেন করো তারপরও তারা বুঝতো না। সব সময় কিন্তু মেয়েদের দোষারোপ করে যে তুই মেয়ে সন্তান জন্ম দিয়েছিস, এইখানে আমার কোনো দোষ নাই। কোনোদিনই তারা নিজেদের যে ভুলগুলি আছে বা নিজেদের যে ফল্টগুলি আছে এইগুলি তারা স্বীকার করে না। তারা মনে করে আমরা ছেলে, আমরা সব দিকেই পারফেক্ট, সবসময় মেয়েরাই পারফেক্ট না, মেয়েদের হাজার হাজার ভুল থাকে, ছেলেদের কোনো ভুল থাকে না, তারা সব সময় কিন্তু ভালো থাকে, পারফেক্ট থাকে। তো এই জিনিসটা দিদির ক্ষেত্রে না, আমি নিজের চোখে দেখা এই জিনিসগুলি। আমি শুধু ওই কমেন্টটা পড়ার পরে এইটুকুনি ভাবতেছিলাম যে এইটুকুনি বাচ্চার মনের মধ্যে কী চলতেছিল, যে তার মার কাছে গিয়ে প্রশ্ন করছিল যে আমার বাবা কেলেগে আমারে কুলে নেয় না, অন্যের বাবা তো অন্যের কুলে নেয়, এত এত আদর করে। তো দেখো এই বাচ্চাটা তো নিষ্পাপ, তার কোনো দোষ নাই, তারপরও তার এত এত কিছু ফেস করতে লাগতেছে, এত কষ্ট পাইতে লাগতেছে, বাবার আদর পায় না, তারপরেও কিন্তু তার মনে বাবার লাগে কোনো অভিযোগ নাই। সে যদি তার বাবার থেকে একটু আদর পায়, একটা চকলেটও পায়, তাইলেও গিয়ে দেবো অনেক অনেক খুশি হয়ে যাবো গা। কারণ মেয়েদের মনটাই অনেক নরম গো, সে ছোটো হোক বা বড়, বাবার আদর প্রতিটা মেয়ের কাছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট রাখে। যেমন এই যে তোরা আমার বাবা যখন আমার এখানে আয়ে বা বাড়িতে যায়, বেশি একটা কথাবার্তা করে না আমার বাবা, তারপরও বাড়িতে গেলে কি খামো না খামো, আমি কি পছন্দ করি না করি, সব সময় কিন্তু এই জিনিসটাই নিয়ে চিন্তা ভাবনা করে, মারে কই এটা রান্না কর ওইটা রান্না কর, এতদিন পরে আইছে কি খাইবো না খাইবো, আমার লেগে ড্রেস পোশাক সমস্ত কিছু রেডি রাখে, জানো তো আমার কইতেও লাগে না। এইগুলি হইতেছে বাবার আদর। বাবার আদর আমরা
সন্তানটা ছোটোবেলা থেকে এই জিনিসগুলি পাইতে আসে না, সে যখন বড় হইব দেখবা অটোমেটিকলি কিন্তু তার বাবার প্রতি আর কোনো টান থাকতো না, বাবার প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যাইব গা। মানে এই জিনিসগুলি শুনতে পাই, নিজের চোখে দেখতে পাই, সাইডে বাইরে এই জিনিসগুলি ফিল করতে পারি, তখন না অনেক খারাপ লাগে। মনে হয় যে বর্তমান যুগে, এত টেকনোলজির যুগে দাঁড়ায় সেরাও মানুষ এইরকম চিন্তাভাবনা রাখে। তো যাই হোক, এইটা আমার চিন্তাভাবনা, তোমাদের তো অন্যরকম হইতেই পারে। তো আমার যেটা মনে হয়েছে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কি মনে করো বা তোমরা কি চিন্তাভাবনা রাখো অবশ্যই কমেন্ট করে জানাইও। তো এদিকে তোমার সাথে গল্প করতে করতে দেখো দুপুরে রান্নাবান্না সাইডে স্নান করলাম, তারপর ঠাকুর সেবা দিয়ে দিছি, তার সাথে কিন্তু ওই যে একটু হনুমান চালিসাটা পড়ে নিছি। আর একটা দিদিভাই আমারে কমেন্ট করছিল মঙ্গলবারে আর শনিবারে যখন হনুমান চালিসাটা পড়ুম তখন একটু ধূপধুনা ধরায় তারপরেই পড়তাম। ঠিক আছে দিদিভাই, নেক্সট টাইম থেকে অবশ্যই মনে রাখবো। এদিকে ঠাকুর সেবা দিয়ে সেরে খেতা কম্বলগুলি আইন না এই যে গুছাইয়ে রেখে দিয়েছি। এবার তোমাদের এক ঝলক একটু ঘরটা ঘুরাইয়ে দেখাইলাম। আমার ঘরটা কিন্তু কোনো রাজার রাজপ্রাসাদ না, এটা আমার রাজার রাজপ্রাসাদ, যেইখানে সুখ শান্তি সব কিছুই কিন্তু অনেক অনেক আছে। আর এই রাজপ্রাসাদটা সবসময় গুছাইয়া রাখার লাগে, পরিষ্কার রাখার লাগে আমি প্রচুর খাটতে রাজি আছি। কারণ কি জানো তো, সংসারটারে ভালো রাখার লাগে আমার যা করতে লাগবো আমি সবটাই করি। কারণ আমি আমার সংসারটারে অনেক 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 ভালোবাসি, যে যাই হোক এটা আমার সংসার না, এটা ওর সংসার। তারপরে এটারে আমি নিজের হাতে তৈরি করছি, আমি মনে করি এটা আমার সংসার। তাই এখানে সবসময় কিন্তু আমি একদম সমস্ত কাজগুলি নিখুঁতভাবে করার চেষ্টা করি, তোমাদের সাথে ছোট ছোট ব্লগ আকারে শেয়ার করি। তোমরা যেহেতু আমার কাজগুলি দেখতে ভালোবাসো, এই কারণে কিন্তু চেষ্টা করি যতটা আমি পারি ততটা তোমাদের সাথে শেয়ার করার। যাই হোক বন্ধুরা, এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করলাম, তারপরে সন্ধ্যাবাতিটা দিয়া এই যে পরের কালকে ডিউটি আছে সকালবেলা, তো ওর সমস্ত ব্যাগপত্র আর ওই জামা কাপড় সবটাই রেডি করে রাইখা দিছি। এইবার বললাম এই যে রান্না করে বরের নাইট ডিউটি আসিল, তো এই যে টিফিন বক্সটা বার করে রাখছিলাম সকালবেলা, তো দইয়া মুইচা রাইখা দিছি। এবার এই যে জলটা ভালো করে মুইচা এই জায়গা মতো রাইখা দিতেছি। বেশ অনেক দিন আগেই টিফিন বক্সটা আনছিলাম, তোমাদের সাথে শেয়ার করে হয়েছে না। এতদিন যে টিফিন বক্সটা খাওয়ার নিত জানো তো, এটা ভালো আসিল না, একটা সাইড ফাইটটা গেছে গা। তো অনেক সময় কোনো জুল জাতীয় খাবার দিলে না ওইটা দিয়ে বাইরেই যাইতো গা। তো এই যে 250 টাকা দিয়ে এই টিফিন বক্সটা আনলাম, এটার মধ্যে কিন্তু 3টা আছে আর অনেক ভালো জানো তো। বাইরের জায়গাটা প্লাস্টিক হইলেও ভিতরটা কিন্তু প্লাস্টিক না, তো অনেকটাই ভালো, খাবার টাবার পড়ার কোনো চান্সেস নাই। তো এদিকে খাওয়ান দাওয়ান গরম করে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম। এইবার এই যে স্কিন কেয়ারটা কইরা নিতেছি, ব্রাশ করলাম, একটু ফ্রেশ ওয়াশ কইরা নিছি। এবার রাত্রে যে স্কিন কেয়ারটা আছে এটা কইরা নিতেছি। অনেকটাই সিম্পল স্কিন কেয়ার, এত বেশি বেশি কিছু আমি রাখি না, কারণ এত কিছু করার আমার কাছে একদমই সময় নাই। কারণ একদম সিম্পল স্কিন কেয়ার করি, একটু গ্লিসারিন আর এই যে তেল মিশাই সমস্ত শরীরে দিয়ে দিই, এতে কিন্তু হাত পা ফাটে না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হইব নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।